বদলা নিতে হবে, রিভেঞ্জ নিতে হবে, জবাব দিতে হবে। এই মুহূর্তে গোটা ভারতবাসীর একটাই কথা, একটাই চাওয়া কেন্দ্রীয় সরকারের থেকে, অর্থাৎ মোদী সরকারের থেকে। যে ঘটনা হয়েছে আপনারা প্রত্যেকে জানেন, যে যেখানে পেহেলগাঁওতে কাশ্মীরে হিন্দুদেরকে বেছে বেছে হত্যালীলা চালানো হয়েছে, 5 জঙ্গি, তার মধ্যে 3 জন পাকিস্তানে, 2 জন কাশ্মীরে, এর জবাব কিন্তু নিতে হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই হুঙ্কার দিয়ে বলেছেন কল্পনার বাইরে, এর জবাব কল্পনার বাইরে, কিন্তু ভাবার বাইরে যে কি প্রত্যাঘাত আসছে, কি হবে। রাজনাথ সিং বলেছেন, অমিত শাহ বলেছেন, প্রত্যেকটি ভারতবাসী প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে আছেন যে এর উত্তর কিভাবে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার দেয় পাকিস্তানকে। ইতিমধ্যেই কিন্তু অনেক অ্যাকশন শুরু হয়ে গেছে, অনেক অ্যাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যুদ্ধের মহড়া ইতিমধ্যেই রাজস্থানে কিন্তু শুরু হয়ে গেছে। এর সঙ্গে ভিসা ক্যান্সেলেশন হয়েছে আপনারা জানেন, এবং সব থেকে বড় কথা, সিন্ধু জলবন্টন চুক্তি নেহরুজি করেছিলেন স্থগিত, আরো অনেক কিছু। কিন্তু একটাই কথা আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের একটাই চাওয়া, এখন এর জবাব দিতে হবে। যারা হাজব্যান্ডদের হারিয়েছে, অর্থাৎ যে সমস্ত স্ত্রীরা স্বামী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, যে সমস্ত মায়েরা, এবং অনেকে আছেন, এরকম প্রচুর মানুষজন আছেন যারা কিন্তু সেখানে পর্যটক হিসেবে গেছিলেন এবং তারা কফিন বন্দী হয়ে তাদের বাড়িতে ফিরেছেন। কি মর্মান্তিক ছবি বলুন তো, হত্যালীলা, হিন্দু নিধনের এই মর্মান্তিক ছবি গোটা দেশ, কেন গোটা পৃথিবীর কড়া নিন্দা করছে। আপনারা হট সিটে হট টক দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু, এবং আজকের পর্ব আমরা আগের পর্ব রেখেছিলাম, এবং আজকের পর্ব কিন্তু তাদেরকে যুদ্ধ শুরু হচ্ছে, ভারত কিভাবে প্রত্যাঘাত করবে, এই নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা। অর্কপ্রভ সরকার আছেন আমার বাদিকে, প্রত্যেকটি পর্বেই আপনারা দেখেন হট সিটে হট টক, যার বিশ্লেষণ আপনারা শোনেন, এবং প্রতিটা এপিসোডেই আমি বলি আপনারা অনেক কিছু লেখেন ইউটিউবে, এবং আমরা চেষ্টা করি আপনাদের যে কমেন্ট আছে একটু পরিস্থিতি নর্মাল হোক, তারা ডেফিনেটলি তারপর কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টের, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সব রকম কমেন্ট কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরবো। অর্কদা, আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করবো অর্কদা, এর উত্তর কিভাবে ভারত দেবে, আপনাদের একটা আপডেট দিয়ে দিই। উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় সেনাপ্রধান, কিন্তু আজ পালগাঁওতে গেছেন, বলুন। প্রথম কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে গিয়েছিলেন। সেখানে তিনি ভাষণ দেন। ভাষণের সিংহভাগ ছিল হিন্দিতে, কিন্তু আন্তর্জাতিক জনমতকে জানানোর জন্য এবং ভারতবর্ষের যে সমস্ত মানুষ হিন্দি ভাষার নুয়ান্সেস সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাদেরকে বার্তা দিতে ইংরেজিও ব্যবহার করেছেন, ইংরেজিতেও বলেছেন। নরেন্দ্র মোদীর শাসনকালে 3টে বড় ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদী হামলা, একটা পাঠানকোটে, উড়িতে সেনাঘাঁটিতে হামলা, তারপর পুলওয়ামায়, এবং সর্বশেষ হলো পেহেলগাঁওয়ে। উড়িতে হামলার পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন কোচিকোড়ে, সেখানে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং ছিল। সেই সভায় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, যে আমরা প্রতিবেশী বদল করতে পারবো না, ওরা সন্ত্রাসকে মদদ দিচ্ছে, সন্ত্রাসবাদীদের নিশ্চিহ্ন করা হবে, এসব বলেছিলেন। একই সঙ্গে তিনি পাকিস্তানের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ভারতবর্ষ তথ্য প্রযুক্তি রপ্তানি করে আর পাকিস্তান টেরোরিজম এক্সপোর্ট করে। অর্থাৎ পাকিস্তানের সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে আপনাদের দেশের সরকার ও সেনাবাহিনী আপনাদের যাবতীয় দুর্দশার জন্য দায়ী। এক। তারপর হলো পুলওয়ামা 2019 সালে, যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে প্রধানমন্ত্রী বেয়ার গ্রিলসের একটা অনুষ্ঠানে ছিলেন। টেলিফোনে একটু ওখানে টাওয়ার ছিল না, কিছুক্ষণ পরে তিনি খবর পান, দিল্লি চলে আসেন। তারপরে দিল্লি বেনারস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ছিল, এবং ঝাঁসিতে একটা সরকারি অনুষ্ঠান ছিল নির্বাচনের আগে। সেখানে প্রধানমন্ত্রী এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলেন যে ভারত সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে
তারা সময় বুঝে সুযোগ বুঝে কিভাবে প্রত্যাঘাত করবে সেটা ঠিক করবে। অর্থাৎ সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রত্যাঘাত করার জন্য। বিহারের মধুবনীতে প্রধানমন্ত্রী কি বললেন, যে এমন জবাব দেয়া হবে যেটা সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের কল্পনার অতীত, এটা বলেছেন। একই সঙ্গে পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলেছেন, এবং বিশ্বের নেতারা যে এই সংকটে ভারতের পাশে আছে সে কথাও বলেছেন। কিন্তু সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা কিভাবে প্রত্যাঘাত করবে এটা বলেননি, এবং কবের মধ্যে ভারত সরকার প্রত্যাঘাত করবে সেটাও বলেননি। অর্থাৎ প্রধানমন্ত্রী এবার একটু সময়টা নিচ্ছেন আন্তর্জাতিক জনমতকে আরও ভারতের পক্ষে তীব্র করা, এবং একই সঙ্গে এমন প্রত্যাঘাত করা হবে যার কোনো আগাম আভাস কাউকে তিনি দিতে চাননি। অর্থাৎ আমি ছোট্ট একটা প্রশ্ন করব, ইসলামিক রাষ্ট্র যারা আছে তারা কি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন? ইসলামিক রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গেই আছে, আরব দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। সৌদি আরব তিনি গেছিলেন, কাতারে জয়শঙ্কর গেছিলেন, ইউএই যুবরাজ এসেছিলেন, আরব ইউএইর বিনিয়োগ ভারতবর্ষে প্রচুর, এবং পাকিস্তান যেহেতু আর্থিকভাবে দেউলিয়া, আরব দুনিয়ার দেশগুলোতে পাকিস্তানের রাষ্ট্রনায়করা যায় ভিক্ষার বাটি নিয়ে, সেই জন্য পাকিস্তান সম্পর্কে আরব দুনিয়ার অত্যন্ত বিরূপ মনোভাব প্রকাশ করে। বেশ, সেই জন্য ভারতের সঙ্গে তারা থাকবে, এবং বিভিন্ন মুসলিম দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বেশ, অর্থাৎ ইতিমধ্যেই যা যা স্টেপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে, অর্থাৎ মোদী সরকার নিয়েছে, আমি যদি একে একে আপনাকে বলি, সব থেকে বড় যেটা আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি কিন্তু স্থগিত করা হয়েছে, এবং সেখানে পাকিস্তান বলছে তাদের কৃষকরা না খেয়ে মরে যাবে। সিন্ধু জলবন্টন চুক্তি ক্যাপ্টেন অ্যাবিয়েন্স করা হয়েছে, বাতিল করা হয়নি। সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী 80% জল পাকিস্তান পায়, পাকিস্তানের একটা লাইফ লাইন, এবং সিন্ধু জলবন্টন চুক্তি তো রাতারাতি বদল করা যাবে না। জল ধরে রাখতে গেলে, ডাইভার্ট করতে গেলে পরিকাঠামো গড়ে তুলতে হবে, সেটা সময় সাপেক্ষ। এটা একটা বড় ব্যাপার। পাকিস্তান যেটা বলেছে যে সিমলা চুক্তিকেও ক্যাপ্টেন অ্যাবিয়েন্স রাখছেন। সিমলা চুক্তি 72 সালে হয়েছিল, সিমলাতে জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর। তখন ওই নিয়ন্ত্রণ রেখাকেই সীমানা বলে নির্ধারণ করা হয়েছিল, এবং জম্মু কাশ্মীরের মধ্যে যে সমস্যা তা দুদেশই মেটাবে, এবং সেখানে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হবে না, এবং কোনো পক্ষই নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না। তা সত্ত্বেও পাকিস্তান কারগিল করেছিল, সুস্পষ্টভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন, এবং পাকিস্তান অভিযোগ করে ভারত আজ থেকে 40 বছর আগে সিয়াচেন গ্লেসিয়ার দখল করেছিল, কিন্তু সিয়াচেন গ্লেসিয়ারকে চিহ্নিত করে সুস্পষ্ট কোনো নিয়ন্ত্রণ রেখা কোনোদিনই ছিল না। তাই সিমলা চুক্তি ভারত ভেঙেছে, এই অভিযোগও টেকে না। অর্থাৎ শাহবাজ শরীফের সরকার বলেছেন সমস্ত রকম দ্বিপাক্ষিক চুক্তি বাতিল। অনেক চুক্তি আছে, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি আছে। 1988 সালের 31শে ডিসেম্বর ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তিটা হলো এই, ভারত এবং পাকিস্তানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন আছে, সেটা পারমাণবিক বিদ্যুৎ হোক, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার জন্য হোক, প্রতি বছর সেই সম্পর্কে যাবতীয় তথ্য দুদেশ নিজেদের মধ্যে আদান প্রদান করবে। যুদ্ধ পরিস্থিতি হলেও সেই নিউক্লিয়ার ইনস্টলেশনকে রক্ষা করবে। কোনো তৃতীয় দেশ যদি সেই নিউক্লিয়ার ইনস্টলেশনকে ধ্বংস করতে চায়, সেখানে দুই দেশই সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি। কোনোদিনই চুক্তি নিয়ে বছরের প্রথম দিন 1 জানুয়ারি হয়, আদান প্রদান বন্ধ হয়নি। আমি জানি না শাহবাজ শরীফ এই চুক্তিটার কথাও উল্লেখ করেছেন কিনা, যে দুদেশের নিউক্লিয়ার ইনস্টলেশনের যাবতীয় তথ্য দুদেশ নিজেদের মধ্যে আদান প্রদান করবে। বেশ, অর্থাৎ সেকেন্ড যেটা আমি আসবো, ভিসা
সব রকম ভিসা, যাদের ভিসা আছে ইতিমধ্যে একটা ডেডলাইন দিয়ে বলা হয়েছে যে তারা চলে যাবে ব্যাক টু পাকিস্তান এবং নতুন কোনো ভিসা ইস্যু হবে না। আর পরমাণু শক্তি কার কতটা, যদি আমরা ভারত এবং পাকিস্তানকে পাশাপাশি রাখি, কিভাবে ব্যাখ্যা করবেন? দুটোই পরমাণু শক্তি সম্পন্ন দেশ। ভারতের নৌবাহিনী অনেকটাই এগিয়ে আছে, বিমান বাহিনী বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। আমার মনে হয় যে ভারত তো প্রত্যাঘাত করবে, এখন আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক মনে হয় ভারতের অপশানের মধ্যে নেই। কি অপশানে আছে সেটা ভারতের টপ প্লাস মিলিটারি টপ বাস এবং পলিটিক্যাল টপ লিডারশিপ জানে। এইটুকু বলতে পারি যে প্রত্যাঘাত একটা হবে, কূটনৈতিকভাবে হচ্ছে, অন্যভাবেও হবে। উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান কিন্তু আজ পেহেলগাঁওতে গেছেন, কিভাবে দেখছেন তার ভিজিটকে? ওয়েলকাম। ইন্টেলিজেন্সের তো গাফিলতি ছিল, আরও সতর্ক থাকা উচিত ছিল। এই যে যুদ্ধর মহড়াটা ওরা হচ্ছে, এগুলো হয়, এগুলো একটু যুদ্ধ উন্মাদনা তৈরি হয়। তবে আমার যেটা ধারণা, পাক অধিকৃত কাশ্মীর আর খুব বেশি দিন পাকিস্তান দখলে রাখতে পারবে না। ইতিমধ্যেই বালুচিস্তান, যেটা পাকিস্তানের 44% ল্যান্ডমাস, সেখানে বালুচ লিবারেশন আর্মির সঙ্গে পাকিস্তান এস্টাবলিশমেন্টের লড়াই চলছে। এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফজলুর রহমান, তিনি জামাতে ইসলামী ওরকম দলটার নাম, তার সদস্য, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির বর্ষিয়ান সদস্য, একসময় ইমরান খানের সরকারের পতনের তিনি অন্যতম কারিগর। তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেইছেন যে বালুচিস্তান যে কোনো দিন স্বাধীনতা ঘোষণা করতে পারে। বালুচিস্তানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে আফগানিস্তান এবং ইরানে, এবং 44% ল্যান্ডমাস। বেশ, আমার ধারণা পাকিস্তান 71 সালে তারা অঙ্গহানি হয়েছে বাংলাদেশ সৃষ্টির মধ্যে। আগামী দিনে পাকিস্তান বলতে আমরা শুধু পাঞ্জাব আর সিন্ধ প্রভিন্সকেই বুঝবো। বালুচিস্তান এবং খাইবার পাখতুনওয়া হয়তো কোনো না দিন স্বাধীনতা ঘোষণা করবে। বেশ, ওকে। আপনাদেরকে আমরা দুটো ভিডিও দেখাবো আমাদের আজকের পর্বে, এবং সেখানে আপনারা জানেন প্রত্যেকেই যে বেছে বেছে কিন্তু হিন্দুদেরকেই, হিন্দু মেলস পুরুষদেরকেই কিন্তু মারা হয়েছে। এবং তার মধ্যে থেকে আমাদের এই রাজ্যে 3 জন, অন্যতম কিন্তু বিতান অধিকারী, ফ্লোরিডায় তিনি তিনি তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন, তার স্ত্রী সেখানে ছিলেন, এবং তার ভয়াবহ অভিজ্ঞতা তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। আমরা বুঝতেই পারিনি, হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছি করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল। কথা সোহিনী এই মানসিক অবস্থার মধ্যেও বলছে কারা কারা হিন্দু আছে, কারা কারা মুসলিম আছে সরে যান, এবং তারপর বেছে বেছে হিন্দুদেরকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। আমার প্রশ্ন অর্কদা, এই 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 মানে এই সেপারেশন এবং ওপেন ফোরামের একটা পেহেলগাঁওতে যে একটা টুরিস্ট স্পট, কি উদ্দেশ্য অর্কদা? মানে আমার কাছে আমি এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে, বেছে বেছে হিন্দুদের টার্গেট করা, যাতে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হয়। এটা পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট জঙ্গি জিহাদিরা খুব পরিকল্পনা করেই করেছে যে ভারতবর্ষ হিন্দুর সংখ্যাগুলো 120 কোটি হিন্দু,
হিন্দুস্তানি হিন্দু খুন হচ্ছে, এটা নিয়ে একটা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি হতে পারে, এবং সাম্প্রদায়িক অশান্তি হলে সবার নজরটা সেদিকে চলে যায়। ভারতবর্ষ এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তার প্রচুর বিদেশি বিনিয়োগ আছে, দেশি বিনিয়োগ আছে, অস্থিরতা তৈরি হবে। এই অস্থিরতার সুযোগ এরা নিতে চায়, এবং বিশ্বে পাকিস্তান তো খুব কোণঠাসা। কাশ্মীরের সমস্যা চিরকালের জন্য শেষ হয়ে গেছে, শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীরটা ভারতের আওতায় আসাটুকু বাকি, যেটা দখলদার পাকিস্তান বাহিনী দখল করে আছে। তাই সব দিক থেকে নজর ঘোরাবার জন্য এই কাণ্ডটা করা হয়েছে। পরিকল্পনা খুব জোরদার ছিল, পাকিস্তানের সেনা, পাকিস্তানের আইএসআই সবাই এই পরিকল্পনার শরিক। বেশ, আমরা পাশাপাশি আপনাদের আরও একটা ভিডিও এখন দেখাবো, যেখানে প্রত্যাঘাত শুরু বলে যেটা আমরা শুরু করলাম। 5 জঙ্গি ছিল, তার মধ্যে 3 জন আইডেন্টিফাইড পাকিস্তানে, 2 জন কিন্তু কাশ্মীরের। অনন্তনাগে যেখানে এই 2 জঙ্গি কাশ্মীরের জঙ্গি অর্থাৎ লোকাল জঙ্গি, এমনও খবর পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একজন পাকিস্তান ভিসা নিয়ে গিয়ে ট্রেন্ড হয়ে সে আবার ইন্ডিয়ায় ব্যাক করেছে, অর্থাৎ কাশ্মীরে ব্যাক করেছে। তাদের বাড়িতে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিস্ফোরণ হয়েছে। সেই ছবি দেখুন। অর্কদা, আপনার যে ছবি আমরা দেখতে পাচ্ছি অর্কদা, আজকের ছবি, সকালের ছবি, যেখানে পাকিস্তান আদিল এবং আসিফ 2 জঙ্গি লোকাল কাশ্মীরের, তাদের বাড়িতে বিস্ফোরণ, এবং সেনা যাওয়ার আগে কিন্তু বিস্ফোরণ হয়, এবং বাড়ির ভেতরের ছবি এবং বাড়ির বাইরের ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাহলে অর্কদা, প্রত্যাঘাত কি শুরু হলো? এই যে বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণ এরাও মজুত করে রাখতে পারে। বিস্ফোরক ছিল বাড়ির মধ্যে, এরকমও কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। সেরকমই হতে পারে, সেটা বিস্ফোরণ হয়েছে। এই প্রত্যাঘাত তো হবে, কূটনৈতিকভাবে তো প্রত্যাঘাত হয়েছে, আরও হবে, সামরিক অভিযানও হবে। সেটা আমরা ওই রকমভাবে গেস করতে পারবো না, কোনো আগাম আন্দাজও পাওয়া সম্ভব নয়, কারণ এটা অতর্কিত হবে। প্রতিপক্ষকে বা শত্রুকে তো প্রস্তুতির সময় দেওয়া যাবে না, এবং সেই জন্য ভারতীয় সেনাবাহিনী, ভারতের রাজনৈতিক নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব পাকিস্তানে কোনো সামরিক অভিযান চালানোর আগে এটা রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। সেই ঐক্যমত্যটা তারা করে নিচ্ছেন। দেশে প্রবল জনমত তৈরি হয়েছে, সবকটা রাজনৈতিক দল এক্ষেত্রে সরকারের পাশে আছে, এবং কি আন্তর্জাতিক জায়গা থেকেও ভারত সরকার সমর্থন পাচ্ছে। এই বিষয়গুলোকে সব এক জায়গায় এনে সময় ও সুযোগ মতো যথাযোগ্য জবাব জঙ্গি জিহাদি এবং তাদের মদতদারদের দেওয়া হবে। একদমই, এবং এটাই কিন্তু আমরা চাইবো এবং অপেক্ষায় থাকবো, পুরো ভারতবাসী অপেক্ষায় থাকবে যে এর জবাব, এর রিভেঞ্জ, এর প্রতিশোধ কিভাবে নেওয়া হয়। অর্কদা, এবার আমরা একটু টুইস্টেড কোয়েশ্চেনে যাই, আপনার ওপিনিয়ন চাইবো। মুর্শিদাবাদ, আমাদের রাজ্যে মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কোপানো হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে। সেখানেও কিন্তু হিন্দু হত্যা, এবং তারপর পহেলগাঁওতে এই নারকীয় ঘটনা যা আপনারা দেখেছেন এবং যা নিয়ে আমরা অনুষ্ঠান করছি। অর্কদা, কোনো জায়গাকে রিলেট করা যায়? বাংলাদেশে যা হয়েছে, পহেলগামে যা হয়েছে, এবং মুর্শিদাবাদটা, হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আপনি এক বন্ধনীতে রাখতেই পারেন। সন্ত্রাসবাদের ধর্ম হয় না ঠিকই, কিন্তু পৃথিবীতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তা 99.99% সঙ্গে ইসলামী জঙ্গিরা যুক্ত। এটা বাস্তব, এটাকে অস্বীকার করে লাভ নেই। আবার ভারতবর্ষের মতো দেশে ঝন্টু আলী শেখ নামে একটা আমাদের সহনাগরিক আছে, যে ভারতবর্ষের বীর সেনানী। ভারতবর্ষের সেনা তাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে, তার বীরত্বের কথা বলছে। ঝন্টুর এক দাদা ভারতীয় সেনাবাহিনীতে আছে, সে পাক সীমান্তে মোতায়েন। অর্থাৎ ভারতবর্ষের সিংহভাগ মুসলমানরা কিন্তু আমাদের ভারতবর্ষের যে আদর্শ, সেই আদর্শ মেনে চলে। তারা সেনাবাহিনীতে আছেন, জুডিশিয়ারিতে আছেন, সংবাদ মাধ্যমে আছেন, সরকারি দপ্তরে আছেন, জনপ্রতিনিধি আছেন। তাদের সঙ্গে জঙ্গি জিহাদিদের মেলালে চলবে না। কিন্তু এই জঙ্গি জিহাদিদের জন্য সার্বিকভাবে মুসলমান সম্প্রদায়ের দিকেই অভিযোগের আঙুলটা উঠছে। হ্যাঁ, এর বিরুদ্ধে প্রতিবাদটা মুসলমান সমাজের ভিতর থেকে আসতে হবে। তারা যখন একেবারে জঙ্গি জেহাদি মানসিকতার
পক্ষে যারা, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে একঘরে করে পাল্টা প্রচার করবেন জঙ্গিবাদের বিরুদ্ধে, তখন মুসলিম সমাজকে টার্গেট করার যে প্রবণতা তৈরি হয়েছে, বিশেষ করে পেহেলগাম কাণ্ডের পর, তখন কিন্তু সেই প্রবণতা বন্ধ হবে। প্রতিবাদটা জঙ্গি জিহাদিদের কার্যকলাপের বিরুদ্ধে, বেশিরভাগ ইসলামী জঙ্গি, সবার আগে সেই প্রতিবাদটা ভিতর থেকে আসতে হবে, মুসলমান সমাজের মধ্যে থেকে আসতে হবে, সংঘবদ্ধ প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, যে এরা ইসলাম ধর্মাবলম্বী হলেও ভারতবর্ষের মুসলমানরা এদেরকে একঘরে করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়, এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক সুরে এটাকে কন্ডেম করতে হবে, এবং নিজেদের সমাজের যে অংশ র্যাডিক্যাল ইসলামের ভাবধারায় দীক্ষিত হচ্ছে, কেন হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং ভারতের যে মূল সুর, সেই মূল সুরের সঙ্গে অ্যাসিমিলেট করতে হবে। তাহলে দেখবেন কোনো বিদ্বেষ, কোনো সাম্প্রদায়িক অশান্তি হবে না, মুসলিম সমাজের ভিতর থেকে সোচ্চার প্রতিবাদ হওয়া উচিত। না তাহলে অর্কদা, আমরা যে অনুষ্ঠান করেছি আগেও একটা ন্যারেটিভ কিন্তু বলেছিলেন আপনারা, এবং আপনারা দেখেছেন, অনেক মানুষ দেখে কমেন্টও করেছেন যে হিন্দু খতরে মে হে, হিন্দু খতরে মে হে, বিজেপি প্রধান বিরোধী দল এটাই কিন্তু মেইন ন্যারেটিভ করে এবার এগোতে চাইছে। হিন্দু তো বিপন্নতার মধ্যে আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আছেই। বেশ, মুর্শিদাবাদের ঘটনা তো দাঙ্গা নয়, হ্যাঁ, দাঙ্গা কখন হয়? যখন দুটো পক্ষ মোটামুটি শক্তিশালী হয়, ওখানে তো 70% মুসলমান, 30% সনাতনী, বেছে বেছে তো টার্গেট করা হয়েছে। অর্থাৎ ওই জায়গাটাকে হিন্দু শূন্য করা, তাই হিন্দুরা মানে বিপন্ন হচ্ছেন। তো অনেক জায়গায় ডেমোগ্রাফি এমন চেঞ্জ হয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, অনেক জায়গায় সেই ধারণাটাই তো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই হিন্দু বিপন্ন, এটা নিয়ে তো কোনো অস্বীকার করার বিষয় নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা এখন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এই বিপন্নতা কিভাবে কাটাবেন গণতান্ত্রিক পথে, সেটা তাদেরকেই ঠিক করতে হবে। বেশ, অর্থাৎ আমার শেষের দিকে আমি শেষ প্রশ্ন করব, আবার একটা টুইস্টেড প্রশ্ন। আমরা কিন্তু দেখেছি পহেলগাঁওয়ের পর, অর্থাৎ কাশ্মীরে যা হয়েছে, এই ঘটনার পর শুভেন্দু অধিকারী, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন বিধানসভার বাইরে। ইন্টারেস্টিংলি কিন্তু এখনো পর্যন্ত, যদিও সংবেদনশীল ঘটনা বলে মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেননি। দুজন দু রকমভাবে রিয়াক্ট করেছেন। যদিও অরূপ বিশ্বাস গেছেন, যারা এই রাজ্যে থেকে মারা গেছেন তাদের বাড়িতে গেছেন, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী তো সন্ত্রাস হানার নিন্দা করেছেন, কিন্তু ওটাই বলেছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। ঠিকই, কিন্তু এটাও ঠিক যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা পৃথিবী জুড়ে হচ্ছে, তার 99.99% সঙ্গে মুসলিম সন্ত্রাসবাদীরাই যুক্ত। মুখ্যমন্ত্রী হয়তো ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্যই এই মুসলিম সন্ত্রাসবাদী শব্দটা ব্যবহার করেন, এটা অনেকে বলছেন। তো এই শব্দটা ব্যবহার করলে বৃহত্তর মুসলিম সমাজ কি মুখ্যমন্ত্রীর উপর অসন্তুষ্ট হতো? আমার তো মনে হয় না। খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী সচেতনভাবে ইসলামী সন্ত্রাস বিষয়টা এড়িয়ে গেছেন। তিনি কোনো একটা অংশকে বার্তা দিতে চান, কিন্তু আমার এখনো বিশ্বাস যে দেশের এবং রাজ্যের বৃহত্তর মুসলিম সমাজ অন্তর থেকে এই সন্ত্রাসের নিন্দা করে। সেটাই দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। শুভেন্দু অধিকারীর রিয়াকশন, পাকিস্তানের ফ্ল্যাগ, উনি বলেছেন, ওনার মতো করে বলেছেন, স্বতঃস্ফূর্ত মনে হয়েছে করেছেন। হ্যাঁ, পাকিস্তান যে একটা জঙ্গি রাষ্ট্র, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং একজন ভারতবাসী হিসাবে কেন্দ্রের শাসক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তিনি কাজ করেছেন। অসুবিধা কি? তার মতো করে প্রতিবাদ করছেন। অর্কদা, অনেক ধন্যবাদ। আপনারা দেখলেন আজকের পর্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের অপেক্ষায় থাকবো, আপনাদের মতো আমরাও অপেক্ষায় থাকবো, এবং আপনাদের আপডেটেড রাখতে চেষ্টা করব সব সময়,
যে কী ডেভেলপমেন্টস হচ্ছে, কিন্তু বদলা কিন্তু চাই, রিভেঞ্জ নিতেই হবে, এবং যা ঘটনা ঘটেছে এর হিসেব কিন্তু দিতেই হবে। এটাই কিন্তু আমরা আপনাদের জন্য আজকের পর্ব থেকে আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে এই বার্তা দিলাম। যা যা ডেভেলপমেন্টস হবে আমরা অফকোর্স আপনাদেরকে আপডেট করব। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলা পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।